সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এমব্রায়ো কালচার বা উদ্ভিদের ভ্রূণ কিভাবে আবাদ করতে হয় টিস্যু কালচার পদ্ধতিতে, সেই বিষয়টি আমাদের আলোচনার মধ্যে থাকবে। এটা বায়োটেকনোলজিরও একটি বা জৈব প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ টপিকস হিসাবেও গণ্য হয়। আমরা সেই কোর্সের জন্য এই বিষয়টি আলোচনা করতে পারি। আমাদের আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে, প্রথম হচ্ছে কালচার মিডিয়াম, যে আবাদ মাধ্যম কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি, মেথডস অফ কাল্টিভেশন অফ এমব্রায়ো ইন কালচার মিডিয়া, যে ভ্রূণ কিভাবে আবাদ মাধ্যমে আবাদ করতে হয় সেই পদ্ধতিটা আমাদের। এটা দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে এমব্রায়ো কালচার মেথড অফ ইনম্যাচিউর এন্ড হাইব্রিড সিড, অর্থাৎ অপরিপক্ক এবং সংকর বীজের ভ্রূণ কিভাবে কালচার করতে হয় সেই পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে এমব্রায়ো কালচার মেথড অফ ম্যাচিউর সিড, অর্থাৎ পরিপক্ক বীজের ক্ষেত্রে আমরা কিভাবে ভ্রূণ আবাদ করব বা এমব্রায়ো কালচার করব। এরপরে আমরা দুইটা বিষয় আলোচনা করব, একটা হচ্ছে টাইপস এন্ড অবজেক্টিভস অফ এমব্রায়ো কালচার, এমব্রায়ো কালচারের প্রকারভেদ এবং উদ্দেশ্য বা অবজেক্টিভস কি রয়েছে সেটা। আরেকটা হচ্ছে যে বায়োলজিক্যাল এন্ড অ্যাপ্লাইড ইম্পর্টেন্স অফ এমব্রায়ো কালচার, অর্থাৎ ভ্রূণ আবাদের জৈবিক গুরুত্ব এবং ফলিত গুরুত্ব বা প্রায়োগিক গুরুত্বটা আমাদের আলোচনায় থাকবে। এমব্রায়ো কালচারের ঐতিহাসিক দিকটা যদি আমরা দেখি, প্রথম হচ্ছে যে এমব্রায়ো কালচার কাকে বলে। এটা হচ্ছে ইন ভিট্রো কালচার অফ এমব্রায়ো সেপারেটেড ফ্রম সিড অর ওভিউল ইন অ্যাসেপ্টিক কন্ডিশন, অর্থাৎ জীবাণুমুক্ত পরিবেশে বীজ বা ওভিউল ডিম্বক থেকে ভ্রূণকে পৃথক করে সেটাকে কাচের পাত্রের মধ্যে আবাদ করা হয়ে থাকে, এটাকে ইন ভিট্রো কালচার বলে থাকি আমরা। এইটাই হচ্ছে এমব্রায়ো কালচার পদ্ধতি। এটার উপরে হেনিং কাজ করেছিলেন 1904 সালে, ফার্স্ট এমব্রায়ো কালচার অফ রেফানাস এন্ড ককলেরিয়া অফ ব্রাসিকেসি ফ্যামিলি, অর্থাৎ ব্রাসিকেসি গোত্রের রেফানাস এবং ককলেরিয়া যে উদ্ভিদ দুটি রয়েছে সেটির প্রথম ভ্রূণ আবাদ করেন হেনিং। তারপরে এফ লেইবাক 1925 এবং 1929 সালে কালচার অফ হাইব্রিড এমব্রায়ো অফ ইমম্যাচিউর সিড, অর্থাৎ অপরিপক্ক বীজের সংকর যে ভ্রূণটা রয়েছে সেটাকে কিভাবে আবাদ করতে হয় সে বিষয়ে কাজ করেছেন এফ লেইবাক। তারপরে টাকি 1944 সালে কালচার অফ হাইব্রিড এমব্রায়োস অফ স্টেরাইল সিড, অর্থাৎ আমরা দেখি যে বীজগুলা থেকে চারা তৈরি হয় না সেগুলাকে স্টেরাইল সিড বলা হয় বা বন্ধা বীজ বলা হয়ে থাকে। সেখান থেকে কিভাবে আমরা এই সংকর ভ্রূণের কালচার করতে পারি সেই বিষয়টাও টাকি এরা 1944 সালে কাজ করেছেন এর উপরে। এভাবেই মূলত এমব্রায়ো কালচার পদ্ধতি এখন বর্তমানে অনেক ডেভেলপ এবং উন্নত একটা পদ্ধতিতে পরিণত হয়েছে। কালচার মিডিয়াম যেটা বা আবাদ মাধ্যম, এটা দুই ধরনের। কারণ একটা ধরন হচ্ছে ইমেচিউর এন্ড মিনিউট এমব্রায়ো এন্ড এমব্রায়ো অফ হাইব্রিড সিড, অর্থাৎ ইমেচিউর হচ্ছে অপরিপক্ক এবং মিনিউট হচ্ছে ক্ষুদ্র ভ্রূণের জন্য। আর এটা হচ্ছে এমব্রায়ো অফ হাইব্রিড সিড, অর্থাৎ হাইব্রিড বা সংকর বীজের যে ভ্রূণটা রয়েছে সেটা কি কালচার করার জন্য এই ধরনের কালচার মিডিয়াম গুলা ব্যবহার করা হয়ে থাকে। এই কালচার মিডিয়ামে যেটা থাকে, এক নাম্বার হচ্ছে ভিটামিনস থাকে, এর মধ্যে রয়েছে বায়োটিন, থায়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড এগুলা। দুই নাম্বার হচ্ছে যে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এর মধ্যে রয়েছে গ্লুটামিন, অ্যাসপারাজিন এটসেট্রা। তিন নাম্বার হচ্ছে গ্রোথ হরমোন লাগে কিছু, যেমন জিএ, জিব্রালিক অ্যাসিড, আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তারপরে সাইটোকাইনিন, এগুলা খুব কম মাত্রায় লাগে, লো ডোজ। চার নাম্বার হচ্ছে এগার দরকার হবে, কারণ মূল মাধ্যমের বা আবাদ মাধ্যমের মূল উপাদানটাই হচ্ছে এগার, এটা 0.5 থেকে 1.5% লাগবে। 5 নাম্বার হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট লাগবে, এর অন্যতম উপাদান হচ্ছে সুক্রোজ। আর হচ্ছে 6 নাম্বার হচ্ছে যে কোকোনাট মিল্ক, অর্থাৎ নারকেলের যে পানিটা আছে সেটাও এই কালচার মিডিয়ামে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় কালচার মিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে ফর ম্যাচিউর এমব্রায়ো বা পরিপক্ক ভ্রূণের জন্য। পরিপক্ক ভ্রূণের জন্য যে আবাদ মাধ্যম, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান লাগে, নাইট্রোজেন লাগে, অ্যামোনিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট লাগে। দুই নাম্বার হচ্ছে যে কিছু মিনারেল সল্ট বা খনিজ লবণ লাগে, সুক্রোজ লাগে। চার নাম্বার হচ্ছে সিস্টিন, তারপরে থায়ামিন, আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এগুলো প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এখানে
উপাদান অপেক্ষাকৃত কম লাগে ম্যাচিউর বা পরিপক্ক ভ্রূণের জন্য। এখানে আমরা কালচার মেথডটা যেটা আছে এটা হচ্ছে কাসকুটা রিফ্লেক্সা, অর্থাৎ স্বর্ণলতা যে উদ্ভিদটা আছে সেটা আমরা বলেছি যে দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে যে যেটা আমরা যদি যেখান থেকে নিব সেই উপাদানটা যদি আনডিফারেন্সিয়েটেড হয় বা অপরিপক্ক হয়, এটার পরিমাণটা খুবই কম থাকে, আকারটা ছোট থাকে, 0.5 থেকে 1 মিলিমিটার থাকে, সেটা কালচারে দেওয়ার পরে কিছুটা বড় হবে এবং তারপরে ক্যালাস তৈরি হবে। ক্যালাস হচ্ছে যেটার কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না, সেটাকে আমরা ক্যালাস বলে থাকি। এটা পরবর্তীতে আরেকটু আকারে বড় হয় এবং সেটার থেকে একসময় এমব্রায়োস তৈরি হয়, অর্থাৎ যেটা থেকে আমরা নতুন কোনো চারা বা ছোট ছোট উদ্ভিদ তৈরি হতে দেখি। সেটা থেকে আবার এই এমব্রায়োস গুলার সংখ্যা পরিমাণে বৃদ্ধি করা হয়ে থাকে। সেভারেল অ্যাডভেন্টিভ এমব্রায়োস, আমরা অ্যাডভেন্টিভ মানে অস্থানিক যেটাকে বলা হয়, যেটা ভিন্ন স্থানে তৈরি হয়। ভ্রূণগুলা তৈরি হওয়ার কথা মূলত ডিম্বকের ভিতরে, ডিম্বকের বাইরে যেটা হয় সেটাকে আমরা অ্যাডভেন্টিভ বলে থাকি। সেটা আবার সাবকালচার করে সেখান থেকে আমরা আবার আনডিফারেন্সিয়েটেড এমব্রায়ো নিতে পারি বা অপরিপক্ক ভ্রূণ নিতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যদি পরিপক্ক বীজ নেই বা ডিফারেন্সিয়েটেড এমব্রায়ো নেই, সেখান থেকে দেখা যায় এটার যে আয়তনটা থাকে সেটা হচ্ছে বা দৈর্ঘ্যটা থাকে 1.5 থেকে 2.5 মিলিমিটার। সেটার থেকে কালচারে দেওয়ার পর এটা আকার বড় হয় এবং সেখান থেকে একটা চারা তৈরি হচ্ছে, সিডলিং তৈরি হচ্ছে এবং সেখান থেকে একসময় কালচার করার পরে অ্যাডভেন্টিভ এমব্রায়ো বা অস্থানিক ভ্রূণ তৈরি হতে শুরু করে। এটার পরিমাণটা বাড়ানো হচ্ছে এবং আবার সাবকালচার আমরা করতে পারি। এটা হচ্ছে আমরা চিত্রের মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটাই এখানে আমরা বর্ণনা করেছি। এখন এই ধাপগুলা যদি আমরা দেখি যে ইমেচিউর এবং হাইব্রিড সিডের বেলায় যে কালচার মেথডটা ফলো করা হয়ে থাকে সেখানে কি করা হয়ে থাকে, আমরা যদি ধাপগুলা দেখি, আমরা চিত্রটা দেখেছি সেটা খুব সংক্ষিপ্ত। এটা ধাপগুলা লিখতে গেলে আমাদের এই বিষয়টা দেখতে হবে। এক নাম্বার হচ্ছে যে কালেকশন অফ ওভারি আফটার 1 to 6 ডে ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের 1 থেকে 6 দিনের মধ্যে আমাদেরকে ওভারি কালেকশন বা গর্ভাশয় সংগ্রহ করতে হবে ফুল থেকে বা উদ্ভিদ থেকে। কাটিং অফ ওভারি ওয়াল, অর্থাৎ এরপরে কাজ হচ্ছে আমাদের এই ওভারির যে গর্ভাশয়ের যে প্রাচীরটা আছে সেটা কেটে দেওয়া। 3 নাম্বার হচ্ছে যে সেপারেশন অফ ওভিউল, এই গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকগুলো আছে সেগুলোকে পৃথক করা। 4 নাম্বার হচ্ছে যে সেপারেশন অফ ইমেচিউর এমব্রায়ো, তারপরে ডিম্বক থেকে যে অপরিপক্ক ভ্রূণগুলো আছে সেগুলোকে পৃথক করতে হবে। 5 নাম্বার হচ্ছে প্লেসিং অফ এমব্রায়ো ইনটু আ কালচার মিডিয়াম, অর্থাৎ আবাদ মাধ্যমে আমাদেরকে এমব্রায়ো বা ভ্রূণটাকে স্থাপন করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে ইনকিউবেশন করতে হবে, এটা 4 থেকে 10 দিন আন্ডার 25 টু 30 ডিগ্রি সেলসিয়াস ইন ডার্ক, অর্থাৎ অন্ধকারের মধ্যে এই কাজটা ইনকিউবেশনটা করতে হবে। 7 নাম্বার হচ্ছে যে ক্লোরোফিল ক্রিয়েশন বাই সুক্রোজ এন্ড সাম মিনারেলস। আমরা জানি যে ইমেচিউর যে এমব্রায়োগুলো থাকে এগুলো সাধারণত অসবুজ থাকে, তার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, যার কারণে এটার মধ্যে ক্লোরোফিল সৃষ্টি করে নিতে হবে যাতে তারা সালোক সংশ্লেষণ করতে পারে। এটার জন্য সুক্রোজ এবং কিছু খনিজ লবণ লাগবে, সাম মিনারেলস লাগবে। এরপরে তার মধ্যে অণুচারা তৈরি হবে বা এমব্রায়োস তৈরি হবে। এগুলো বড় হওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন ভাবে তাদেরকে ফিল্ডে নিয়ে আসা হয় বা মাঠে নিয়ে আসা হয়। এমব্রায়ো কালচার মেথড অফ ম্যাচিউর সিড, অর্থাৎ পরিপক্ক বীজের ক্ষেত্রে আমরা কিভাবে করব। কালেকশন অফ সিড ফ্রম ফ্রুট, অর্থাৎ ফল থেকে আমাদেরকে বীজটা সংগ্রহ করে নিতে হবে। সেপারেশন অফ এমব্রায়ো ফ্রম সিড, সিড থেকে আমাদেরকে ভ্রূণটাকে আলাদা করে নিতে হবে। প্লেসিং অফ এমব্রায়ো ইনটু কালচার মিডিয়াম, ভ্রূণকে কালচার মিডিয়ামে বা আবাদ মাধ্যমে স্থাপন করতে হয়। তারপরে ইনকিউবেশন করতে হবে আন্ডার 25 টু 30 ডিগ্রি সেলসিয়াস ইন লাইট, অর্থাৎ এটা আলোতে করতে হবে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু ইমেচিউরের ক্ষেত্রে কিন্তু আমরা ডার্ক অন্ধকারে করেছিলাম। এরপরে এখানে এমব্রায়োস তৈরি হবে, এমব্রায়োস ক্রিয়েশন, তারপরে সেটা আরেকটু ডেভেলপ হওয়ার পরে সেটাকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হয়। এই ছিল মোটামুটি আমাদের কালচার মেথডটা। এখন আমরা টাইপস এন্ড অবজেক্টিভস অফ এমব্রায়ো কালচার, অর্থাৎ ভ্রূণ আবাদের যে টাইপস গুলা দেখি, এগুলা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে এমব্রায়ো কালচার অফ অ্যাডভেন্টিভ এমব্রায়ো, অর্থাৎ অস্থানিক ভ্রূণ যেগুলা আছে। অস্থানিক ভ্রূণ হচ্ছে যে যেগুলা
ডিম্বকের বাইরে থাকে, নিউসেলাস বা ডিম্বক ত্বক এগুলোর থেকে তৈরি হয়, তাদেরকে আমরা অ্যাপ্রেন্টিভ এমব্রায়ো বলে থাকি। এমব্রায়ো কালচার অফ ম্যাচিউর সিড, পরিপক্ক বীজের ভ্রূণ আবাদ করা, এটা আরেকটা ধরন হতে পারে। কালচার অফ ডিফারেন্ট পার্টস অফ এমব্রায়ো, এমব্রায়ো বিভিন্ন অংশ থেকে আমরা কালচার করতে পারি, আবাদ করতে পারি। কালচার অফ আনডিফারেন্সিয়েটেড এমব্রায়োস অফ সিড, অর্থাৎ বীজের মধ্যে যে ভ্রূণটা থাকে অপরিপক্ক বা আনডিফারেন্সিয়েটেড, অর্থাৎ যেটার মধ্যে বিকাশ ঘটে না, এই ধরনের ভ্রূণের বিভিন্ন অংশ আমরা ব্যবহার করতে পারি, আনডিফারেন্সিয়েটেড এমব্রায়োস। এমব্রায়ো কালচার অফ অ্যাবর্টিভ অর ইনভ্যালিড হাইব্রিড সিড, অ্যাবর্টিভ হচ্ছে যেগুলা বাতিল হয়ে গেছে, ইনভ্যালিড মানে অযৌক্তিক বা মানে এগুলো কি বলে উপযুক্ত না, এই ধরনের হাইব্রিড সিড থেকেও আমরা এমব্রায়ো কালচার করতে পারি। বায়োলজিক্যাল এন্ড অ্যাপ্লাইড ইম্পর্টেন্স অফ এমব্রায়ো কালচারের মধ্যে আমরা বায়োলজিক্যাল বা জৈবিক গুরুত্ব যেগুলো দেখি, যে আমরা এই এমব্রায়ো কালচারের মাধ্যমে কি জানতে পারি। টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো অর্গানোজেনেসিস এন্ড ফ্যাক্টরস, অর্থাৎ এমব্রায়োটা কিভাবে বিকশিত হয় বা অর্গানোজেনেসিস, তার মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পাতা, কাণ্ড, মূল কিভাবে সৃষ্টি হয় এবং তার মধ্যে কি কি প্রভাবক কাজ করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। To know the causes of dormancy of seed, অর্থাৎ বীজ কেন সুপ্ত অবস্থায় থাকে তার কারণগুলো আমরা বুঝতে পারি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। To know about nutrients necessary for the development of immature embryo, অর্থাৎ একটা অপরিপক্ক ভ্রূণকে পরিপক্ক করার জন্য কি কি ধরনের পুষ্টি উপাদান দরকার সেটা সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়। To know the development of different parts of embryo, অর্থাৎ ভ্রূণের বিভিন্ন অংশ যেগুলো আছে সেই অংশগুলোতে কিভাবে বিকাশ ঘটে সেই বিষয়টা আমরা জানতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট আমরা অ্যাপ্লাইড ইম্পর্টেন্স সম্পর্কে আলোচনা করব, যে অ্যাপ্লাইড ইম্পর্টেন্স বা ফলিত গুরুত্ব বা যেটা থেকে আমাদের অর্থনৈতিক লাভ হতে পারে সেই বিষয়গুলো কি হতে পারে। যেমন ব্রেকিং অফ ডরমেন্সি, অর্থাৎ কিভাবে আমরা সুপ্ততাকে ভাঙতে পারি এবং সেখান থেকে চারা উৎপাদন করতে পারি, সেই বিষয়টা আমরা এখানে করতে পারি। শর্টেনিং অফ দা রিপ্রোডাক্টিভ সাইকেল, অর্থাৎ প্রজনন চক্রের যে চক্রটা আছে সেটাকেও কিভাবে সংক্ষিপ্ত করা যায় সেটাও এই প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব। কাল্টিভেশন অফ অ্যাপোমেকটিক এমব্রায়ো, অ্যাপোমেকটিক হচ্ছে যেগুলা ডিম্বকের বাইরে যে এমব্রায়োগুলা বা ভ্রূণগুলা থাকে সেগুলা থেকে আমরা এই পদ্ধতিতে আবাদ করতে পারি, এটা একটা সুবিধা আছে। এমব্রায়ো কালচার অফ স্টেরাইল সিড অফ নরমাল প্লান্ট, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ দেখা যায় যে বন্ধা বীজ তৈরি করে থাকে, এই বীজ থেকে স্বাভাবিকভাবে চারা সৃষ্টি করা সম্ভব না, কিন্তু এমব্রায়ো কালচারের মাধ্যমে এখান থেকে আমরা চারা তৈরি করতে পারি। ইউজ অফ এমব্রায়ো কালচার ইন প্লান্ট ব্রিডিং, অর্থাৎ সংকর উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় চারা তৈরি হয় না, সেই সংকর বীজ থেকেও আমরা এমব্রায়ো কালচারের মাধ্যমে নতুন চারা তৈরি করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের এমব্রায়ো কালচার সম্পর্কিত আজকের আলোচনার বিষয়। Thanks for watching my video.